বেজে গেছে যুদ্ধের দামামা বলতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আমরা যেটা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল প্রচারে প্রসারে এগিয়ে পড়েছে এবং পাখির চোখ করে এগোচ্ছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে। কোনো বিধানসভা কেন্দ্রে এরকম কোনো জায়গা বাকি নেই যেখানে চষে বেড়াচ্ছে না বিরোধী দল থেকে শাসক দল। তবে মানুষ কি চাইছে বা জনতা কি চাইছে সেটা বলবে 2রা মার্চ। কুরুক্ষেত্রেতে আজকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি এবং কুরুক্ষেত্রের আজকের ওয়াক এন্ড টকে আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভার মুখ্য সচেতক এবং বিধায়িকা কল্যাণী রায় এবং উনার কাছ থেকে জানবো উনার বিধানসভা কেন্দ্রের কতটা উন্নয়ন হয়েছে এবং মানুষ কি চাইছে উনার মুখ থেকেই। প্রথমে আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের কুরুক্ষেত্রে আপনি রয়েছেন এবং আপনাকে পেয়ে আমরা অনেকটাই আনন্দিত। নমস্কার কুরুক্ষেত্রের সমস্ত কলাকুশলীদের, আপনাদের মাধ্যমে কুরুক্ষেত্রের কলাকুশল যারা রয়েছেন, আমি বিগত দিনে আপনাদের প্রোগ্রাম দেখছি, ভীষণ ভালো লাগছে এবং আমরা ভাবতেই পারিনি ত্রিপুরাতে এমন একটি টিভি প্রোগ্রাম হবে। ত্রিপুরা আজকে অন্য মাত্রায় অন্য জায়গায় চলে গেছে। এবার আসি ম্যাডাম মূল বিষয়। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে এসছে 16ই ফেব্রুয়ারি, গণদেবতারা তাদের ভোট দান প্রয়োগ করবেন এবং সেখানে দাঁড়িয়ে আপনি কতটা প্রস্তুত? পুরোপুরি প্রস্তুত, কারণ 18 নির্বাচনের প্রতিযোগী হিসাবে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, যেদিন বিজয় লাভ করেছি 3রা মার্চ থেকেই, বিজয় লাভের পর থেকেই বিধানসভা কেন্দ্রে কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি দিনকে মনে হয়েছে আমার কাছে চ্যালেঞ্জ এবং 23শে নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, এটা মাথায় রেখে ডে 1 থেকে কাজ শুরু করেছি। আজ অবধি তেলিয়ামুড়াতে কাজ করছি রাজনৈতিকভাবে। যে সমস্ত নেতা নেত্রীদের আমরা দেখেছি যে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাজ করছে বা মানুষের সঙ্গে গিয়ে কাজ করছে, তাদের মধ্যে কল্যাণী রায় আরেকটি নাম। আমরা দেখেছি যে তেলিয়ামুড়াতে যারা জনগণরা রয়েছেন তাদের সঙ্গে আপনার কথা বলতে, তাদের সমস্যায় এগিয়ে যেতে। তবে সেখানে জনগণ কি বলছে বা জনগণের প্রতি আপনার আস্থা কতটুকু রয়েছে? তেলিয়ামুড়ার মানুষের প্রতি আমার গভীর আস্থা রয়েছে, কারণ 2018 সালে দেখুন, এটা আমার পৈতৃক জায়গা, আমার জন্মস্থান তেলিয়ামুড়া। তারপরে আমার 1985-এ আমি তেলিয়ামুড়া ছেড়ে চলে এসেছি। আমি আগরতলায় বৈবাহিক সূত্রে আমি রয়েছি, তারপর আমার কলেজে পড়াশুনো। তো বাপের বাড়িতে যেতাম, কিন্তু সেটা আমি বাপের বাড়িতে যাওয়ার মতোই, কোনো রাজনৈতিক কর্মসূচি তো আমার ছিল না তখন। কিন্তু 2016 সাল থেকে ভারতীয় জনতা পার্টির যোগদানের পর থেকেই আমাকে তেলিয়ামুড়ার কথা বলে দেওয়া হয়েছিল যে ওখানে কাজ করার জন্য। সেদিন থেকে আমি কাজ করেছি, কিন্তু সেদিন দলের হয়ে কাজ করেছিলাম। কিন্তু সেদিন 18 সালের নির্বাচনের পর বুঝতে পেরেছি যে প্রত্যেকটি ভোটার আমাকে না জেনেও তারা যেভাবে আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করেছেন, ভারতীয় জনতা পার্টিকে তো অবশ্যই তারা বিশ্বাস করে ভোট দিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আমাদের অমিত শাহজিকে, তাদের উপর তো নিশ্চয়ই ভরসা করে ভোট দিয়েছেন। সেখানে ব্যক্তি হিসেবেও আমাকে তারা ভালোবেসে ভোট দিয়েছেন, কারণ এমন নয় যে 2018 সালে ভারতীয় জনতা পার্টির কোনো ক্যান্ডিডেট হারেননি। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি জিতেছি, সেখানে আমার উপরও ভরসা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহজির উপরে যেমন ভরসা করেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি তখন যিনি ছিলেন, এদের উপর যেমন আস্থা রেখেছেন তেমনি আমার উপর আস্থা রেখেছেন। তাই আজকের দিনেও তেলিয়ামুড়ার মানুষের প্রতি আমার অগাধ আস্থা, গভীর বিশ্বাস সবটাই আছে। আমি জানি তেলিয়ামুড়ার মানুষ আমাকে ভালোবাসেন, কারণ আজকের দিনেও মানুষ টেলিফোন করে জিজ্ঞেস করছেন, দিদি নমিনেশন কবে আউট হবে, দিদি কি হবে, হচ্ছে না কেন। এই যে প্রশ্নগুলো, এদের যে তাদের মধ্যে যে উতলা ভাবটা আমার জন্য, আমাকে নিয়ে, এর থেকে আর বড় প্রমাণ কি যে তেলিয়ামুড়ার মানুষ আমার সাথে আছেন কিনা। আপনি বলছিলেন আস্থার কথা, সেখানে আপনার কথায় একটা বিষয় উঠে এসছে যে মানুষের আস্থা রয়েছে আপনার প্রতি। যদি আমি বলি মানুষের আস্থাটা কার প্রতি, আপনি অ্যাজ এ ব্যক্তি বিশেষ কল্যাণী রায়ের প্রতি নাকি দলের প্রতি? দেখুন, দলের প্রতি তো অবশ্যই থাকবে। কি হয়, দলের প্রতি দলের যারা কার্যকর্তা তাদের গভীর আস্থা থাকে, কিন্তু বিরোধী দলও তো আছে, অনেক
অনেক অন্যান্য দলও আছে, ফ্লোটিং ভোটারও আছে, তাই না? তো দলের প্রতি, সরকারের প্রতি আস্থা থাকবে মানুষের, এটাই আমরা মানে সরকারের প্রতি আস্থা থাকবে সব মানুষের। এটা যেমন অবাক হওয়ার মতো কিছু না, এবং এটা আমরা ধরেই নিই। আর দলের কার্যকর্তাদের দলের প্রতি আস্থা থাকবে, সেখানে বিধায়কের উপরও মানুষের একটা আস্থা থাকা চাই। কারণ জনসম্পর্ক আপনি কতটা করছেন, এই 5 বছর মানুষের জন্য আপনি কতটা করেছেন, এই 5 বছর আপনার বিধানসভা কেন্দ্রে কতটা করেছেন, আদৌ আজকের দিনে আপনি কম্পিটেন্ট না ইনকম্পিটেন্ট টু ওয়ার্ক ফর দ্য কনস্টিটিউয়েন্সি, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে প্রত্যেক দিন যখন আমার বাড়িতে সকাল 7টা থেকে সারাদিন মানুষ থাকে আমার তেলিয়ামুড়া বাড়িতে, যখন আমি প্রত্যেকটি মানুষের সাথে কথা বলি এক একজন করে করে, এবং যখন মানুষ বিপদে পড়ে, সেটা অসুস্থতাজনিত হোক, জিবি হাসপাতালে ভর্তির বিষয় হোক, আইসিইউর প্রয়োজন পড়ুক, অক্সিজেনের প্রয়োজন পড়ুক, ব্লাডের প্রয়োজন পড়ুক, যখন প্রত্যেক ফোনটা আমার কাছেই আসে এবং সেখানে কোনো দলমত থাকে না, বিধায়কের কাছে আসে, তখন আমি বিশ্বাস করি যে দলের পাশাপাশি, সরকারের পাশাপাশি আমারও একটা ভূমিকা বা জায়গা রয়েছে তেলিয়ামুড়ার মানুষের কাছে। আরেকটা জিনিস দেখুন, আপনাদের মাধ্যমে আমি আজকেও বলি, সেটা বরাবর বলেছি আমি, আজকের দিনেও এটা আমার জীবনে সত্যি। যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি তখন 2018 সালে আমি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলাম। আজকের দিনেও যদি আমাকে নমিনেট করে, আমি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। কিন্তু যখন আমি নির্বাচিত, তখন আমি সবাইকে বলি যে আমি বিধায়ক সবার জন্য, কি বিধানসভার মানে আমার বিধানসভা কেন্দ্রের কি সিপিআইএম হোক, কি কংগ্রেস, কি তৃণমূল, কি আমরা বাঙালি, কি নির্দল, আমি সবার বিধায়ক। প্রত্যেকের আমার একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, ছাত্র ছাত্রী, বেকার যুবক যুবতী, এমনকি একটা বিপিএল কার্ডের ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে আমার একটা প্রয়োজনীয়তা থাকে মানুষের। আমি কেউ যখন বিপদে পড়ে ফোন করে, আমি একবারের জন্য জিজ্ঞেস করি না যে ওই পরিবার আপনি কোন দল করেন, বা আমি আমার বুথ প্রেসিডেন্ট হোক বা আমার কার্যকর্তাদের কাছ থেকে আমি খবর নিই না যে ওই লোকটি আমাকে ফোন করেছিল সাহায্যের জন্য, তিনি কোন দলটা করেন। আমি কখনো তা করি না। আমার মনে হয়েছে যে বিধায়ক হিসাবে আমার অনেক দায়িত্ব, সেই দায়িত্বটা আমার দল আমাকে দিয়েছে, প্রথম আমার উপর আস্থা রেখে আমাকে নমিনেশন দিয়েছিলেন, সেটা যেমন আমার দায়িত্ব, সেটা আমি পালন করেছি। আর বিধায়ক হিসেবে মানুষ ভোট দিয়েছে, আমি তো বলতে পারি না শুধু ভারতীয় জনতা পার্টি আমাকে ভোট করেছে, এত ভোট কোত্থেকে পেলাম, আমাকে অন্যরাও ভোট করেছে নিশ্চয়ই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক হিসেবে আমার যা দায়িত্ব, আমি সেটা পালন করার জন্য 100% উজাড় করে দিয়েছি। আপনি যেহেতু বিরোধীদের কথা বলেছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেই বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এবং আপনি বা আমাদের যারা দর্শকরা রয়েছেন সকলেই মোটামুটি জানেন যে বামফ্রন্ট এবং কংগ্রেস একত্রিত হয়ে মাঠে লড়াই করছে, এবং সেখানে বামফ্রন্টের যে তালিকাটা বের হয়েছে সেখানে 28 তেলিয়ামুড়ার জন্য সিটটা বাদ রেখেছে, কংগ্রেসের খাতে তুলে রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা লাস্ট বিধানসভা নির্বাচনের দিকে দেখি, তাহলে একটা বিরাট মার্জিনে আপনি সিপিআইএমের যিনি ক্যান্ডিডেট রয়েছিল তার সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। কংগ্রেসের জন্য এবার সিটটা তোলা রইল, লড়াইটা কতটা কঠিন নাকি সহজ? দেখুন, কোনো প্রতিযোগিতাকে আমি ছোট করে দেখি না, সে আমার জীবনে একাডেমিক পরীক্ষাগুলি হোক কিংবা খেলতাম খেলার মাঠেই হোক, নির্বাচন তো নির্বাচন, যুদ্ধ মানেই যুদ্ধ, সেখানে কোনো লড়াইকে আমি ছোট করে দেখি না। কমিউনিস্ট পার্টি এবং সিপিআই কংগ্রেস জোট হয়েছে। 2018 নির্বাচনে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ অত্যন্ত কম ছিল, তখন সিপিএম আলাদা করে ক্যান্ডিডেট দিয়েছিল। এবছর কংগ্রেস এবং সিপিএমের জোট হয়েছে, সিপিএম প্রার্থী দেয়নি, ভোট তো করবে, এবার ভোট তারা করবে কংগ্রেসকে। সুতরাং এই লড়াইকে আমি কোনোভাবেই ছোট করে দেখছি না বা খাটো করে দেখছি না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ যদি ভারতীয় জনতা পার্টি আমাকে দেয়, মানে আমার দল যদি আমাকে দেয়, এই লড়াইটা বুক চিতিয়েই লড়াই করব। গোটা রাজ্যে বামগ্রেস অর্থাৎ মানে বামফ্রন্ট এবং কংগ্রেস একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং সচরাচর বলা যায় চায়ের ঠেক থেকে বিভিন্ন আড্ডায় এই কথাটি শোনা যাচ্ছে জোট নিয়ে। সে প্রসঙ্গে আপনার কি মতামত থাকবে? দেখুন, কংগ্রেস তো আমিও করেছিলাম 2016 সালে, কংগ্রেস ত্যাগ করে, এবং মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রী আমি ছিলাম। ক্রাইম এগেইনস্ট উইমেন আমি কাজ করেছি, অনেক মহিলাদেরকে আমি বিনামূল্যে লিগ্যাল অ্যাডভাইস দিয়েছি, তাদের জন্য কাজ করেছি আইনজীবী হিসাবে। কংগ্রেস করেছিলাম,
আমরা বুঝতে পেরেছিলাম ত্রিপুরা রাজ্য থেকে কংগ্রেস কখনোই সরকার বদল করতে পারবে না। এবং 2014 সালে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন, তখনও আমি কংগ্রেসেই ছিলাম। আমি তখন তফাৎটা বুঝতে পেরেছিলাম দুটো রাজনৈতিক দলের, এবং তখন আমি নিশ্চিত হয়েছিলাম যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ত্রিপুরাতে সরকার পরিবর্তন হবে। তাই 2016 সালে যখন কোনো বিধায়ক জয়েন করেননি, তখন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি 29 জুন 2016। এই কংগ্রেস যখন আমরা করেছি, বা আমাদের পূর্বপুরুষ বলুন, বা আমাদের তেলিয়ামুড়ার যারা অভিভাবক অনেক বয়স্ক মানুষ রয়েছেন, যারা কংগ্রেস করতে করতে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছেন, তারা কোনোদিন এই জোট মানবে না, মানেনি, মানতে পারছে না। গত 3-4 দিন আগে একজন বয়স্ক লোক, যিনি তেলিয়ামুড়ার কংগ্রেস ভবন পাহারাদার হিসেবে কাজ করেছেন, মানে মনের তাগিদে, ভালোবাসার তাগিদে কংগ্রেস অফিসটিতে বসে থাকতেন, তিনি হাউমাউ করে কাঁদছেন যে এই কংগ্রেসটি করার জন্য কত অত্যাচার সহ্য করেছি কমিউনিস্টের কাছ থেকে। তিনি কি পারবেন এই কংগ্রেসকে সমর্থন করতে? পারবেন না। যে শান্তি, বাদল এবং যারা শীতল, যারা এডিসি নির্বাচনে কংগ্রেসের হয়ে খুন হয়েছিলেন, তাদের জন্য আন্দোলন তো কখনো কংগ্রেসের এই নেতারা করেননি। আজকে যারা নেতৃত্ব রয়েছেন, আজকে যারা সিদ্ধান্ত নিয়েছেন যে শুধু ক্ষমতা লাভের জন্য তারা কমিউনিস্ট পার্টির হাত ধরবেন, তারা তো শান্তি, শীতল, বাদলের জন্য আন্দোলন করেননি। তারা আন্দোলন করেননি খয়েরপুরে যে বিপ্লব বিশ্বাসের বাড়ির ঘরের আগুন ধরিয়েছিল, তার বড় ভাইকে বাজারে কুপিয়ে খুন করা হয়েছে। কি অপরাধ ছিল? শুধুমাত্র অপরাধ ছিল যে তারা কংগ্রেস করত, বিরোধী দল করত, ডানপন্থী ছিল। এই পরিবারগুলো পারবে মেনে নিতে যে স্বামীর হত্যার জন্য কমিউনিস্ট পার্টি দায়ী, কংগ্রেস করার অপরাধে যাকে খুন হতে হয়েছিল, সেই স্ত্রী কি পারবে তার ভোটটা এই কংগ্রেসকে দিতে? যে যুবক বৃদ্ধ হয়ে গেছে চাকরির আশায় কংগ্রেস করে, বামপন্থীরা যাদের চাকরি দেয়নি শুধু বিরোধী দল করার অপরাধে, সেই যুবক কি পারবে এই কংগ্রেসকে ভোটটা দিতে? আর যে কমিউনিস্ট পার্টি নেতৃত্ব, মানে জোট আমলে, কংগ্রেসের জোট আমলে, কংগ্রেস টিউজের সরকারের আমলে যে সমস্ত কমিউনিস্ট পার্টির নেতৃত্বদেরকে রাজ্যান্তরী হতে হয়েছিল, বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল, তারা কি পারবে এই কংগ্রেসকে ভোটটা দিতে? তেলিয়ামুড়া কেন, সারা রাজ্যে মানুষের বিবেক একটা জিনিস আছে। আমরা যদি ভোটারদের টেকেন ফর গ্র্যান্টেড করি, হবে না। ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। ত্রিপুরার আপামর জনসাধারণ বুঝতে পেরেছেন যে কেন আজকে কমিউনিস্ট এবং কংগ্রেস দুটি পরস্পর বিরোধী দল, যারা ত্রিপুরাতে 35-40 বছর বিরোধী আসনে ছিল, পরস্পর বিরোধী আসনে ছিল, তারা বুঝতে পারছে আজকে কাদের স্বার্থে এই জোট হয়েছে। তারা বুঝতে পারছে তারা ভোট করবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, মানে 2রা মার্চ 2023 যখন ইভিএম মেশিন খুলবেন, দেখবেন ত্রিপুরার মানুষ কতটা রাজনৈতিক সচেতন। সত্যি এটা দেখা যাবে 2রা মার্চ ফলাফলের দিকে। তবে আমরা একটু যেতে যেতে কথা বলি আরেকটা বিষয়। আমরা যেটা জানি যে বিরোধীরা বারবার তেলিয়ামুড়ার দিকে বিভিন্ন বিষয় নিয়ে আঙুল তুলেছে। তার দিকে রয়েছে রাস্তা অবরোধের বিষয়গুলো, রয়েছে যেরকম তেলিয়ামুড়াতে কোনো কর্মসংস্থান হয়নি, কোনো উন্নয়ন হয়নি। কিন্তু অন্যদিকে দেখা গেছে যে আপনি প্রচার প্রসারে অলরেডি নমিনেশন, আমাদের প্রার্থী তালিকা ঘোষণার আগেই আপনি প্রচার প্রসারে এগিয়ে পড়েছেন, এবং প্রচার প্রসারে এগিয়ে যাওয়ার পর আপনি বাড়ি বাড়ি গিয়ে বলছেন ঘর পাইবেন, লেট্রিন পাইবেন, সব পাইবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রকল্প মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন? দেখুন, তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট যদি আমি বলি, তেলিয়ামুড়ার মাঝখানে একবার শুধু অশোক বৈদ্য, যিনি বিরোধী দল থেকে বিধায়ক হয়েছিলেন, 88 থেকে যদি আমি 2018 অবধি আমি যদি হিসাব করি, তখন মাঝখানে অশোক বৈদ্য শুধু বিধায়ক, মানে বিরোধী দলের বিধায়ক ছিলেন, তিনি কংগ্রেস থেকে বিধায়ক হয়েছিলেন। তো বিরোধী দলের বিধায়কের করার একটা লিমিটেশন থাকে, পারেন না অতটা কাজ করতে। আমি অশোকবাবুকে দোষ দিচ্ছি না, তাও তিনি করেছেন। টাউন হলের জমি কিনেছেন, আজকে যে টাউন হলটা দাঁড়িয়ে রয়েছে, এটা ওনার অবদান। কিন্তু বিধায়ক হিসাবে ছিলেন দীর্ঘ বছর জিতেন সরকার, যিনি স্পিকার ছিলেন, এই ত্রিপুরা অ্যাসেম্বলির, লেজিসলেটিভ অ্যাসেম্বলির অনারেবল স্পিকার ছিলেন, এবং সরকার ক্ষমতায় ছিল বলেই তিনি অধ্যক্ষ ছিলেন। তিনি কি করেছেন উনি বোধহয় 4 বারের বিধায়ক এবং অধ্যক্ষ ছিলেন।
এবং গৌরী দাস 10 বছরের MLA ছিলেন। তেলিয়ামুড়ার কি ডেভেলপমেন্ট হয়েছে আপনারা খোঁজ নেবেন। তেলিয়ামুড়াতে 3টি কাজ আমরা চোখে পড়ে, একটা হলো উত্তরণ বিল্ডিং, 8 কোটি টাকার প্রকল্প ছিল সেই সময়ে, অর্ধেকটা জলের নিচে, জল চুয়ে চুয়ে উঠছে, আমাদের মেশিন দিয়ে জল পাম্প করে বিল্ডিংটাকে রক্ষা করতে হচ্ছে। আর কি হয়েছে, TIT কলেজ হয়েছে। আর কি হয়েছে, একটা হাসপাতাল তৈরি করেছেন, মহকুমা হাসপাতাল। তখন সেটা হাসপাতাল ছিল না, তখন এটা দালান বাড়ি ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় নির্বাচনের প্রাক্কালে 2017-এর সম্ভবত জুলাই আগস্ট মাসে তিনি সেটা উদ্বোধন করেছিলেন, নিজের নামের ফলকটি বসিয়েছিলেন। উনি বুঝতে পেরেছিলেন উনি ক্ষমতায় থাকবেন না। সেটা দালান বাড়ি ছিল, হাসপাতাল ছিল না। এই 3টি কাজ দেখার মধ্যে আমরা তেলিয়ামুড়ায় দেখতে পাই। 22ঘরিয়া ব্রিজ ধরেছিল বহু বছর আগে, শেষ করতে পারেননি। এবং এই 22ঘরিয়া ব্রিজটা করতে গিয়ে ওখান থেকে শুরু হয়েছিল নেগোসিয়েশন, বাণিজ্য থেকে শুরু করে বাকি সব কিছু। এবং তুচিন্ডের বাজারে একটা মার্কেট কমপ্লেক্স তৈরি হয়েছিল, সেটাও শেষ করতে পারেননি। এমনকি বিগত মুখ্য সচেতক সমীর দেব সরকার পর্যন্ত ইন্টারফেয়ারেন্স করেছিল, কিন্তু সেই মার্কেট কমপ্লেক্সটি শেষ করতে পারেনি। আমি বিধায়ক হওয়ার পর মন্ত্রী থাকা না সত্ত্বেও আমি যে কাজ করেছি এগুলো আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষ, তেলিয়ামুড়া তো বটে, সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষকে আজকে গৌরবের সাথে বলছি যে এই সরকার, বর্তমান সরকার প্রত্যেকটি বিধায়কের দাবি কিভাবে মেনেছেন। কি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যিনি বর্তমান রাজ্যসভার সাংসদ, এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি দিয়েছেন প্রত্যেকটি বিধায়ককে, আমি আমাকে দিয়েই বলছি। তেলিয়ামুড়ায় আজকে মোটর স্ট্যান্ড হচ্ছে। তেলিয়ামুড়া একটা ব্যস্ততম শহর, সেখানে কোনো মোটর স্ট্যান্ড ছিল না, CITU ছিল। আন্দোলন, শ্রমিক আন্দোলন, কান্নাকাটি, শ্রমিকের জন্য দরদ, কিচ্ছু করেনি। শ্রমিকদের সঙ্গে ছাড়পত্র 20 টাকা 50 টাকা করে নিতেন, ডেলি দেশের কথা জবরদস্তি দিতেন, চাঁদাবাজি, আর কিছু করেননি। একটা মোটর স্ট্যান্ড নেই যেখানে শ্রমিক ভাইয়েরা এসে বসবে, গাড়িগুলি সুন্দর করে পার্কিং হবে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য হবে, কিছু ছিল না। আজকে আমরা সেখানে 5 কোটি টাকার অর্থের বিনিময়ে প্রাথমিক পর্যায়ের একটা মোটর স্ট্যান্ড আমরা তৈরি করছি। ছাদ ঢালাই হয়ে গেছে, মাথা তুলে দাঁড়িয়েছে, সেখানে সমস্ত সুযোগ সুবিধা থাকবে। আমার সিএটুর মানে যারা শ্রমিক ভাই, আমাদের BMS হোক, যারা যারা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত, তারা যেমন বসতে পারবে, ড্রাইভার থেকে শুরু করে বাকিরা। এমনকি ব্রেস্ট ফিডিং মাদারদের জন্য আলাদা চেম্বার থাকবে, যাত্রীদের জন্য আলাদা জায়গা থাকবে, অর্থাৎ যাত্রী স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থাপনা সেখানে রয়েছে। আমরা তেলিয়ামুড়াতে একটা মহাশ্মশান, যেখানে ইলেকট্রিক ক্রিমেশন গ্রাউন্ড, একটা ইলেকট্রিক ক্রিমেশন করছি, এবং সেখানে গ্যাসের ব্যবস্থাও থাকবে এবং বড় জেনারেটর থাকবে। সেটা 1,11,00,000 সামথিং টাকা দিয়ে আমরা সেই গ্যাসের মাধ্যমে এবং ইলেকট্রিক মাধ্যমে আমরা ক্রিমেশন সেন্টার আমরা তৈরি করছি। চাকমাঘাট ব্যারেজ থেকে জল দেওয়া, এটা একটা ট্র্যাজেডি তেলিয়ামুড়ার। বিগত সরকার এগুলো পরিকল্পনাই করেনি, এদের মাথায়ও কেন আসেনি। এরা একটা জায়গায়, নদীতে একটা জায়গায় ইন্টেকওয়েল করেছিল, নদী গতি পরিবর্তন করে প্রায় সবসময়, নদী গতিপথ সরে গেছে, ইন্টেকওয়েলে জল ঢুকে না, মানুষ জল পায় না। আমরা সরকারে আসার পর আমরা ড্রজার দিয়ে বালি খুঁড়ে জল বের করে মানুষকে এক বেলা জল দিতে পারছি। সেদিন থেকেই লড়াই করছি, সেদিন থেকেই বিধায়ক থেকে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে DWS মিনিস্টার, প্রত্যেকের কাছে গেছি যে চাকমাঘাট ব্যারেজ থেকে আমাকে ইন্টেকওয়েলের মাধ্যমে জল দিতে হবে। প্রত্যেক ইঞ্জিনিয়ার DWS-এর বলেছেন এটা অসম্ভব, এটা হবে না, খুব কঠিন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন এ নামুমকিন তো নেই। আমি ভুলিনি সেই কথাটাও। তিনি বলেছেন এটা আমাদের চিফ হুইপ দাবি করেছে, এটা করতেই হবে, যত অসম্ভবই হোক না কেন। আজকে গর্বের সঙ্গে বলছি, আজকে এই তেলিয়ামুড়াতে চাকমাঘাট থেকে ইন্টেকওয়েলের কাজ শুরু হয়েছে 5,51,00,000 টাকার বিনিময়ে, এবং পাইপলাইনের জন্য আলাদা খরচ আলাদা করে ধরা হবে। সে কাজ স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে এবং ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে নির্বাচনের পরেই। আমরা তেলিয়ামুড়াতে হাসপাতাল, আপনাকে বললাম যে হাসপাতালে একটা দালান বাড়ি ছিল, কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না। আজকে তেলিয়ামুড়াতে ECG, সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ব্লাড ব্যাংক, অক্সিজেন প্ল্যান্ট
সব আছে, এমনকি অপারেশন থিয়েটার করতে যা লাগে সমস্ত যন্ত্রপাতি এসে গেছে। নাও তেলিয়ামুড়া হাসপাতাল একটা স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল। এটা আর আজকের দিনে সাব ডিভিশনাল হাসপাতালের স্ট্যান্ডার্ডে নেই, এটা আজকে জেলা হাসপাতালকেও ছাপিয়ে গেছে। আজকে সেখানে ওএসটি সেন্টার, যারা নেশাযুক্ত, যারা নেশা করছে, যারা ইন্টারভেনাস ড্রাগ নেয়, তাদের মুক্তির জন্য এখানে একটা সেন্টার খোলা হয়েছে, রিহ্যাবিলিটেশন সেন্টার করে সেখানে তাদেরকে নিয়মিত সরকারিভাবে ওষুধ দেওয়া হবে। সেটা আমার তেলিয়ামুড়া হাসপাতালে হয়েছে। তেলিয়ামুড়াতে আজকে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হয়েছে। খোয়াইতে আমাদের তেলিয়ামুড়ার কল্যাণপুর কৃষ্ণপুরের মানুষ, সাব ডিভিশনের মানুষকে খোয়াইতে যেতে হতো। আজকে বাইকের ফাইন দেওয়ার হোক, হেলমেটের জন্য ফাইন দেওয়া হোক, যে কোনো ক্রিমিনাল কেস হোক, সিভিল কেস হোক, আমাদের খোয়াইতে যেতে হয়। খোয়াইতে যাওয়া মানে একটা গাড়ির এক্সপেন্ডিচার, ট্রাভেলিং এক্সপেন্স, তারপর সারাদিন যাওয়া, সেখানে খাওয়া দাওয়ার একটা প্রশ্ন থাকে, কোর্টে গেলে লয়ারের ফিস, এটা সবখানেই দিতে হবে। কিন্তু সারাদিন বসে থেকে হয়তো একদিন শুনলেন আজকে আপনার কেসটা হবে না, ডেটটাই মিস, আবার যেতে হবে। সাক্ষী যখন হয় প্রচুর সাক্ষী নিয়ে যেতে হয়, সাক্ষীদের খরচ দিতে হয়, অর্থাৎ অযথা হয়রানি মানুষকে। বিগত সরকার, বিগত বিধায়ক সেটা করার পরিকল্পনাই করেনি। আমি যদি বুঝতে পারতাম যে পরিকল্পনা করেছেন, পরিকল্পনাও করেননি, কিন্তু সেটাও লড়াই করে আজকে আমরা পেয়েছি। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমাদের আইনমন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ সেটা তেলিয়ামুড়ার জন্য করেছেন। আজকে আমরা গত 16 জানুয়ারি সেখানে আমরা ফাউন্ডেশন স্টোন লে করেছি। অনারেবল চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ ত্রিপুরা, অনারেবল জাস্টিস অরিন্দম লোদের উপস্থিতিতে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর থাকার কথা ছিল, কিন্তু দিল্লিতে জরুরি মিটিংয়ে তিনি চলে গিয়েছিলেন। আজকে তেলিয়ামুড়াতে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে। তেলিয়ামুড়া সাব ডিভিশনের মানুষকে আজকে 1 বছর পর খোয়াই দৌড়াতে হবে না। এবং আপনার অবগতি নয়, আপনার মাধ্যমে সবাইকে জানাচ্ছি, তেলিয়ামুড়া এক্সিস্টিং যে রুমগুলি রয়েছে সেগুলি রিনোভেশন করে আমরা প্রাথমিক পর্যায়ে কোর্টের কাজ শুরু হয়ে যাবে, দালান পরে কনস্ট্রাকশন হয়ে আসবে, সেখানেও টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। তেলিয়ামুড়ায় আজকে নার্সিং কলেজ অনুমোদন পেয়েছে পুরনো হাসপাতালের বিল্ডিংয়ে। তেলিয়ামুড়ায় আজকে ওয়েটস অ্যান্ড মেজারমেন্টের বিল্ডিং আমি খুঁজে পাইনি বহু বছর, জানেন যে তেলিয়ামুড়া ওয়েটস অ্যান্ড মেজারমেন্টের অফিসটি কোথায় আছে, খুঁজে পাইনি। তারপর দেখলাম একটা ছোট্ট ভাঙ্গা বাড়ি, সেখানে কোনো রকমে অফিস, একটা ক্লাব ঘরও এর চেয়ে ভালো থাকে। বিধায়ক তো ছিলেন বহু বছর, স্পিকার ছিলেন, শুধু রাজনীতি করেছেন আর বিধানসভায় আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন, এর চেয়ে বেশি কাজ করেননি। আজকে তেলিয়ামুড়াতে ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট অফিসের দালান বাড়ি হচ্ছে। আজকে পশু হাসপাতাল এআরডিডি বিল্ডিং হচ্ছে, এটা ছাদ ঢালাই হয়ে গেছে, এবং এআরডিডি অ্যাম্বুলেন্স হয়েছে, দেওয়া হয়েছে তেলিয়ামুড়াতে। অর্থাৎ আমরা কি জানি, মানুষ যখন অসুস্থ হয় অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পাঠানো হয়। আজকে আমরা পশুদের জন্য, পশু পাখি, গৃহপালিত পশু পাখির জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এই সরকার করেছে। আপনি বলছিলেন একটু আগে যে মিটিংয়ে বসে শুধু কথা বলা, নিয়োগের ব্যাপারটা নিয়ে আপনি বলছিলেন। তেলিয়ামুড়াতে নিয়োগ কতটা হয়েছে বা কর্মসংস্থান কতটা হয়েছে সেটা নিয়ে বলুন। আমাদের সরকারের সময়, এটা আমাদের জন্য নয়, শুধু ত্রিপুরা সরকারের জন্য নয়, এই ভারতবর্ষের জন্য শুধু নয়, সারা বিশ্বের কাছে 2019 থেকে 2021 একটা অভিশপ্ত অধ্যায়, একটা কালো অধ্যায় বর্তমান প্রজন্মের মানুষের কাছে। এই 2 বছর আমরা কাজ করতে পারিনি, যেখানে সামাজিক দূরত্ব, যেখানে লকডাউন, আমরা ঘরবন্দি জীবন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিয়োগ সেইভাবে করতে পারিনি। কিন্তু আমরা ধন্যবাদ জানাই ডক্টর মানিক সাহাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে তিনি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন, কিন্তু শেষ করতে পারিনি আমরা সবটা, নির্বাচন ঘোষণা হয়ে গেছে। এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়ও অনেক নিয়োগ হয়েছে, যেমন টিএসআরের হয়েছে, এসপিও হয়েছে, পুলিশে হয়েছে। এবং আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ যেভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করেছেন, আজকে টেট বলুন, এসটিজিটি বলুন, যেভাবে হলুদ খামে ভরা নিয়োগপত্র মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। একটা কমিউনিস্টের ঘরেও চাকরি গেছে, বিগত সরকারের সময় তারা হিসাব দিক, 30 বছরের পরিসংখ্যান দিক, যেখানে বিরোধী দলের ঘরে চাকরি গেছে। আমরা দিতে পারবো। এমন পরিবারও গেছে যারা রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই,
এমনকি বিধায়কের সঙ্গেও কোনো যোগাযোগ নেই, তার বাড়িতেও চাকরি গেছে টেট পরীক্ষা। আমরা স্বচ্ছতার উপর জোর দিয়েছি, আমরা স্বচ্ছ নিয়োগ নীতি করছি। এগ্রিকালচারে নিয়োগ হয়েছে, এগ্রি অফিসার নিয়োগ হয়েছে স্বচ্ছতার সঙ্গে, কোনো মামলা মোকদ্দমা হয়নি, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে। একটা বার্তা আমাদের সরকার দিতে পেরেছে যে স্বচ্ছ নিয়োগ হবে। কেমন? আপনার যদি যোগ্যতা থাকে আপনি চাকরি পাবেন। টিআরবিটি, জিআরবিটি থেকে শুরু করে টিপিএসসির মাধ্যমে একটা বার্তা আজকে আমরা যুব সমাজকে দিতে পেরেছি যে রাজনীতি করো, রাজনীতি করে মন্ত্রী বিধায়কদের পেছনে পেছনে মিছিলে লম্বা লাইন করার দরকার নেই, বা করলে করো, এটা তোমার ইচ্ছা, কিন্তু তোমাকে পড়াশোনাটা করতে হবে, তোমাকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হতে হবে। আজকের যুবকরা রাজনীতিও করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। না হলে কেন টেট পাবে, না হলে কেন জিআরবিটিতে পেয়েছে, না হলে কেন টিএসআরে পেয়েছে, না হলে কিভাবে এগ্রিকালচারে পেয়েছে। স্বচ্ছ নিয়োগ নীতি করছে আমাদের সরকার। আমরা হয়তো আমাদের পার্টির যারা কাজ করে তারা হয়তো আশা করেছিল যে বিগত সরকারের সময়ে শুধু বাম বিরোধী থাকায় আমরা চাকরি পাইনি, আমাদের সরকার এসে ঘরে ঘরে আমাদের চাকরি দেবে। এই জায়গায় হয়তো আমাদের যারা কার্যকর্তা হয়তো অনেকটা অখুশি থাকতে পারে, কিন্তু পাশাপাশি তারা গর্ববোধ করে যে ডেসপাইট অফ অল, মানে যত বাধা বিপত্তি আছে আমাদের সরকার স্বচ্ছ নিয়োগ নীতি করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তারা সরকারকে নিয়ে গর্বও করে এবং নিজের ছেলে মেয়েকেও তৈরি করছে যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরাও তৈরি হও। সবটা বিষয় পরিলক্ষিত করে জনগণেরা ভোট দেবেন 16ই ফেব্রুয়ারি, এবং তার ফলাফল হয়তোবা এই প্রকল্পের যে উন্নয়নের কথা বললেন, আপনি বিভিন্ন বিষয় তুলে ধরলেন, তা আমরা ফলাফল দেখব 2রা মার্চ। কিন্তু কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে চাঁদাবাজির জুলুম ভারতীয় জনতা পার্টিতে নেই, কিন্তু অন্যদিকে আরেকটা দেখা যায় যে দুষ্কৃতীদের হামলা এবং বাইক বাহিনীদের দ্বারা হামলা ইত্যাদি ইত্যাদি বিষয় শোনা যায়। আমি যদি স্পেসিফিক্যালি বলি যে লাস্ট ইয়ারের শেষের দিকটায় সিপিআইএমের একটি মিছিল ছিল এবং সেখানে কিছু দুষ্কৃতীরা হামলা করেছে বলে অভিযোগ ছিল বিরোধীদের, এবং সেখানে আপনি কাউন্টার করেছেন, সেখানে আপনি বলছিলেন যে সিপিআইএমের তারাই প্রথমে উস্কানিমূলক কিছু কথা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি সংঘটিত হয়েছে। নির্বাচনের আগে এই সমস্ত বিষয় কতটা প্রভাব ফেলবে নির্বাচনে? আমি আপনাকে বলি, বাইক বাহিনী, 4-5টা বাইক যেখানে থাকে সেখানে তো বাহিনী তৈরি হয়। এই বাইক বাহিনী কি কংগ্রেসের নেই? এই বাইক বাহিনী কি সিপিএমের নেই? বাইক বাহিনী শুধু বিজেপির ছেলেদের বাইক আছে, অন্যদের বাইক নেই। এইবার বাইক বাহিনী একটা ঘটনা ঘটে গিয়ে, একটা ঘটনা ধরুন কোনো বাইক বাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে, এটা কার বাইক বাহিনী? কোনো বাইককে তার রাইডার সহ কোনোদিন পুলিশ গ্রেপ্তার করেছে? বিরোধীরা কি নাম এবং মোটরসাইকেলের নাম্বার দিয়েছে যে এই বাইকটা আমার বাড়িতে বা আমার মিছিলে বা আমার মিটিংয়ে একটা হামলা সংগঠিত করেছে, তাকে গ্রেপ্তার করুন? যদি দিতে পারে, পুলিশ স্বাধীনভাবে ত্রিপুরাতে কাজ করছে বর্তমান পুলিশ। আজকের পুলিশ কিন্তু দলদাস নয়, যেটা বিগত ম্যাডাম আমি সেখানে বলবো যে এখানেও বিরোধীদের একটা অভিযোগ রয়েছে যে পুলিশ শাসক দলের দলদাস, শাসক দল যেভাবে বলে পুলিশ সেভাবেই চলে, তাই বলে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয় না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদের প্রতি কোনো ফাইল বা এফআইআর বা কোনো রকমের কেস নেওয়া পর্যন্ত হয় না, এটা বিরোধীদের অভিযোগ। আমি এবার বলি, বিরোধীরা 5 বছর কি করেছে? কোভিডের সময় মানুষের কাছে গেছে? যায়নি। মানুষকে খাবার দিয়েছে? দেয়নি। মানুষকে ভ্যাকসিন নিতে গিয়ে তারা বরং জনজাতি এলাকায় প্রচার করেছে ভ্যাকসিন দিও না, মরে যাবে। মোদি ওষুধ পাঠাইছে না, মোদি বিষ পাঠাইছে। তারা জনজাতিদের বিভ্রান্ত করেছে, কারণ আপনারা জানেন গ্রামীণ জনজাতিরা, পাহাড়ি জনজাতিরা সবাই তো অতটা জানে না। তো আমরা তাদেরকে ঘর থেকে বার করে 100% ভ্যাকসিনেশন এটা আমরা করার প্রচেষ্টা নিয়েছি। বিরোধীরা বিরোধিতা করবে, এটাই তো স্বাভাবিক। বিরোধীরা অপপ্রলাপ করবে, এটাই তো স্বাভাবিক। বিরোধীরা গঠনমূলক কাজ যদি বিরোধী সময়ে 5 বছর বিরোধী থেকে যদি গঠনমূলক কাজ করত, অন্তত আমি তাদেরকে প্রশংসা করতাম, কিন্তু তারা গঠনমূলক কোনো কাজ করেনি। আর তারা যেটা বলছে পুলিশ দলদাস হয়ে কাজ করেছে, এই পুলিশ নিয়োগ কি আমরা করেছিলাম? পুলিশ কোনোদিন দলদাসে কাজ করে না, 1-8 জন হতে পারে, সেটাও আমি বলি না। পুলিশ তার কাজ করে সংবিধান মেনে, আইপিসি, সিআরপিসি এবং পুলিশ অ্যাক্ট মেনে। বিরোধীরা বলছেন দলদাস হয়ে পুলিশ কাজ করছে,
এত সব তাদের বাঘা বাঘা আইনজীবী আছে, কেন হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেনি? কেন গভর্নরের কাছে যাননি? কেন ডিজির কাছে যাননি? এগুলি শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা আজকে এই কাজগুলি করছে এবং বারবার বলছে গণতন্ত্র আক্রান্ত, গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র আক্রান্ত? তাহলে তো আমি বললাম শান্তি শীতল বাদল, তারপরে যতগুলি খুন, মার্ডার, রেপ কার সময় হয়েছিল? কার সময় জুনের দাঙ্গা হয়েছিল? কার সময় কল্যাণপুরে এতগুলো মানুষকে এতগুলো গণহত্যা হয়েছিল? কার সময় একের পর এক জায়গায় এতগুলো আপনার মনুতে এতগুলো মানুষকে খুন করা হয়েছিল, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে হয়েছিল? নির্বাচনোত্তর সন্ত্রাস প্রতিটা বছর হতো। আজকে কেন নির্বাচনোত্তর সন্ত্রাস নেই? তো বিরোধীরা এগুলি বলবে, এদের কাজ ঘরে বসে বসে এগুলি করা। কারণ মানুষের এদের যে অহংকার ছিল যে আমাদের মতো বড় সংগঠন নেই, বাস্তবের মাটিতে যেই সময় ভারতীয় জনতা পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, এর আগে তো বন্ধু সরকার ছিল, কমিউনিস্টের, সিপিএম, কংগ্রেস তাদেরকে সমর্থন করেছে তলে তলে। দিল্লিতে ইউপিএ 1-এর সময় তাদের সঙ্গে সংযোগ ছিল ইউপিএ 1 সিপিএমের সমর্থন নিয়ে তারা সরকার গঠন করেছিল। তারপর কি গেছিল, পরমাণু চুক্তি নিয়ে সরকার ভেঙে দিল। সুবিধাজনক জায়গায় থাকে কমিউনিস্ট পার্টি সবসময়। আজকে এই জুট হয়েছে, কালকে দেখবেন কতদিন থাকে, স্বার্থে লাগবে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি ছেড়ে দেবে কংগ্রেসের হাত, আমরা জানি এটা। তো যে বিষয়ে ছিলাম যে কমিউনিস্ট পার্টি আপনার সমর্থন, যেটা মানে আমরা যে পয়েন্টে ছিলাম যে কমিউনিস্ট পার্টি এটা ঘরে বসে বসে এগুলি করবে, মানুষের সঙ্গে এদের সম্পর্ক নেই। 2018 নির্বাচনে কেন তারা পারেনি? কারণ ভারতীয় জনতা পার্টি এই সময় নরেন্দ্র মোদী, অমিত শাহজি, বিপ্লব কুমার দেব, ডক্টর মানিক শাহ, রাজীব ভট্টাচার্য, প্রতিমা ভৌমিক এরা ফ্রন্ট লাইনে কাজ করেছে, আমরা তাদেরকে সহযোগী হিসাবে কাজ করেছি। আমরা কংগ্রেসের সঙ্গে আপোষ করিনি, আমরা কমিউনিস্টের সঙ্গে আপোষ করিনি। কারণ আমরা দেখেছি বারবার ত্রিপুরার বুকে যতবার বিধানসভা নির্বাচন হয়েছে 8-10 জন এমএলএ জিততো কংগ্রেস থেকে, 8-10 জন এমএলএ, এর বাইরে জিততো না। কেন? আজকে দেখছি এরাই, যারা ওই সময় নেতৃত্ব দিয়েছেন, আজকে তারাই জোট করছে। জোট করার আগে একবার তারা তাদের ভোটারদের সঙ্গে কথা বলেছে যে, বা বাম বিরোধী যারা ছিল তাদেরকে ডেকে ডেকে কথা বলেছে যে আমরা কেন করছে? শুধুমাত্র ব্যক্তিগত আশা, ব্যক্তিগত স্বপ্ন পূরণের জন্য তারা আজকে, যেখানে স্ববিরোধী ছিল এত বছর, তারা আজকে একজোট হয়েছে শুধুমাত্র নিজেদের স্বপ্ন পূরণের জন্য। আজকে কমিউনিস্টের কাছে সমাজতান্ত্রিক নয় কংগ্রেস, আজকে কমিউনিস্টের কাছে বুর্জুয়া নয় কংগ্রেস, জোট করছে। মানুষ জবাব দেবে 2রা মার্চ 2023। আমরা এই রাজনৈতিক আবহ নিয়ে আরও কিছু জানবো, কিন্তু তার আগে যেহেতু বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে এবং যেটা বিরোধীরা বারবার বলে আসছে যে এই যে ভোটাররা বাড়ি থেকে ভোট কেন্দ্রে পর্যন্ত যাবে সেখানটার মধ্যেই সমস্যা, ভয়ভীতি দেখানো হবে, সন্ত্রাস দেখানো হবে, তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, যারা শাসক দল বিরোধীরা রয়েছেন তারা ভোট দিতে দেবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যারা ভোটাররা রয়েছেন বা আপনার বিধানসভা কেন্দ্রে যারা ভোটাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? দেখুন, এটা কমিউনিস্টরা অ্যাপ্রিহেন্ড করে, কারণ এটা তারা করে এসছে। যে কাজটা করে তার স্পেশালাইজেশন এটাতে থাকে, তার স্পেশালাইজেশন। আমি আপনার কাজটা করতে পারবো না, আর আমি ওকালতি করেছি, এই কাজটা আমি ভালো পারবো, আপনি আবার ওকালতিটা পারবেন না, ঠিক আছে না? তাহলে যে কাজটা করে তার স্পেশালাইজেশন ওটাতে থাকে। আপনি আমাকে যখন দেখবেন, আপনি দেখবেন আমার চলন বলন এগুলো, আর আমি আপনাকে দেখব আপনি কতটা ল অ্যাবেডিং সিটিজেন, যার চোখ, ঠিক আছে, আপনার চিন্তাধারা, আপনার মানসিকতা। কমিউনিস্ট এত বছর এখানে এই কাজগুলি করেছেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দেওয়া, ভোটারদেরকে ভয় দেখানো, ভোটারদের রেগার বই আটকে রাখা, ভোটারদেরকে বিপিএল কার্ড না দেওয়ার হুমকি, এগুলি করেই তো তারা ভোট করেছেন। এই জন্য এই কাজগুলি তারা ভালো জানেন বলেই এটিতে তাদের স্পেশালাইজেশন, মাস্টার্স নয়, পিএইচডি নয়, আরও অনেক বড় ডিগ্রি আছে এদের, এটা জানে বলেই এরা আবার এবারকার নির্বাচনে তারা বলছে আমাদেরকে ভয় দেখানো হবে, ভোটারদের যেতে দেওয়া হবে না।
আজকে আপনাদের মাইকের সামনে বা টিভি ক্যামেরার সামনে আমি বলছি, তেলিয়ামুড়ার জনগণ, আপনারা দেখেছেন আমরা প্রচুর নির্বাচন করেছি। 2018 সালে নির্বাচনে আমরা ক্ষমতায় ছিলাম না। 2018 সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ছিল, আপনারা ভোট করেছেন, আমরা জিতেছি। 2019 সালে লোকসভার নির্বাচন, তেলিয়ামুড়ায় একটিও গন্ডগোল হয়নি। 2019-এর নির্বাচনে আপনারা স্বাধীনভাবে ভোট দিয়ে আপনারা আমাদের যে সাংসদ রেবতী ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পবিত্র পার্লামেন্টে পাঠিয়েছেন। তারপরে আমরা নির্বাচন করেছি তেলিয়ামুড়ার মিউনিসিপ্যাল কাউন্সিলের, সেখানেও পুরো পরিষদে 15টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। কোথাও কোনো রকম উচ্ছৃঙ্খলতা ঘটনা হয়নি এবং নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি। আমরা পঞ্চায়েতে ভোট করেছি, কোথাও কোনো সন্ত্রাস হয়নি। আজকে আমাদের পঞ্চায়েত ফুল বডি আছে। আমরা জেলা পরিষদ, আমরা পঞ্চায়েত সমিতি নির্বাচন করেছি, কোথাও কোনো সন্ত্রাস হয়নি। আমি কৃতজ্ঞ, আমি যখন শুনি যে আপনারা যখন বলেন যে কল্যাণী রায়ের এই সময়টাতে তেলিয়ামুড়ায় কোনো সন্ত্রাস বা গন্ডগোল হচ্ছে না, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যে ভরসা 5 বছর আপনারা আমার জন্য রেখেছেন, আমার উপর রেখেছেন। এবারও আপনাদের আমি নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রশাসন আপনাদের সাথে থাকবে। প্রত্যেকেই ভোট দেবেন, কি কংগ্রেস, কি সিপিএম, কি বিজেপি, কি আমরা বাঙালি, কি টিপিপি, প্রত্যেকেই ভোট দেবেন। বুক চিতিয়ে এসে বাড়ি থেকে বের হয়ে ভোট দেবেন, কেউ আপনাদের আটকাবে না। গণতন্ত্রের জয় হোক, সংবিধান অনুসারে আপনারা ভোট দেবেন, এটা আপনাদের নাগরিক অধিকার। আমি যদি ভুল করে থাকি তার জন্য আমাকে শাস্তি পেতে হবে, আমার দল যদি ভুল করে থাকে, আমার সরকার যদি ভুল করে থাকে। কিন্তু আমরা জানি আমাদের সরকারের উপর, আমাদের দলের উপর এবং আমাদের মন্ত্রী বিধায়কদের উপর আপনাদের আস্থা রয়েছে। আপনারা পবিত্র ভোট ভারতীয় জনতা পার্টির অনুকূলে করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে একটা দৌড়ঝাঁপের মধ্যে আমরা রয়েছি, বা আপনাদেরও দেখছি যে মাঠে ময়দানে একেবারে ঝড় তুলেছেন প্রচার প্রসার অভিযানে। তো আমরা খানিকটা নয়তো বসেই কথা বলি, বাকিটা কথা শিওর। কুরুক্ষেত্রের আজকের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভার মুখ্য সচেতক এবং তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, এবং আমরা ওনার মুখ থেকেই শুনছিলাম তেলিয়ামুড়ার বিষয় এবং তেলিয়ামুড়ার জনগণ কি চাইছে সেই বিষয়ে। আবার আমরা ফিরে এসেছি এবং যেটা জানতে চাইবো যে তেলিয়ামুড়া যখন আমরা কথা বলি, কিছুদিন আগেও জনজাতি মোর্চার একটি সম্মেলন ছিল, সেখানে আপনার বক্তব্য আমরা শুনেছি। আপনি বলেছেন যে আপনাদের জনজাতি মোর্চার সংগঠন একটা শক্ত রয়েছে এবং জনজাতিরা আপনাদের সঙ্গে রয়েছে, কিন্তু জনজাতিরা আমরা অন্যান্য জায়গায় একটা বিরাট অংশ দেখতে পাচ্ছি যে তিপ্রা মথার গান গাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে জনজাতিদের ভোট কালেক্ট করা কতটা টাফ হবে? দেখুন, আমি তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে তেমন একটা তীব্রমতার প্রভাব নেই। তারা কনফিডেন্ট এবং তারা কাজ করছে ভারতীয় জনতা পার্টির একদম প্রথম সারিতে এসে কাজ করছে। আমরা জোনাল, সাব জোনাল এবং গভর্নর হাউসে, অনারেবল গভর্নর হাউসে আমরা ডেপুটেশন দিয়েছি জনজাতিদের মাধ্যমে। তেলিয়ামুড়া থেকে অসংখ্য জনজাতি ভাই বোনেরা ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা হিসাবে তারা সেদিন অংশগ্রহণ করেছিলেন। সেটা বিশাল জনসংখ্যা, এমনকি সবার জন্য আমরা গাড়ি প্রোভাইড করতে পারিনি। পাশাপাশি আমরা যখন যেখানে মিটিং করি, তারা উদাত্ত কণ্ঠে তারা আওয়াজ তোলেন, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জনজাতি মোর্চা জিন্দাবাদ। তারা কোথাও কিন্তু তিপ্রা মথার ভয়ে কাবু নয়। আর অন্য জায়গার যেটা বলছেন যে তারা তিপ্রা মথার কথা বলছে, আমি একটু খাটু করে দেখছি না। তিপ্রা মথার তো একটা প্রভাব রয়েছে। সবচেয়ে যে বিষয়টি, এটা প্রশংসারও বিষয় যে ভারতীয় জনতা পার্টি নয়, জনজাতি অংশের যে মানুষ, ভারতীয় জনজাতি মোর্চা নয়, জনজাতিরা তারা তাদের রাজ পরিবারের প্রতি তাদের একটা ভীষণ সম্মান, একটা আবেগ জড়িয়ে রয়েছে। আমরা দেখেছি সেটা রাজমাতা বিভুকুমারী দেবীকে বয়স্ক মায়েরা, জনজাতি মায়েরা তাদের আঁচল দিয়ে, তাদের চুল দিয়ে পা ধুইয়ে পা মুছে দিচ্ছেন। তো বুবাগ্রার প্রতি তাদের একটা ভালোবাসা, আবেগ জড়িত রয়েছে। এর অর্থ এই নয় যে ভারতীয় জনজাতি মোর্চা দুর্বল। আমাদের সংগঠন শক্তিশালী।
আমরা এডিসির দেখুন না, এডিসিতে আইপিএফটি হেরেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবগুলো জিতেছে। আইপিএফটিকে আমরা জোট ধর্ম মেনে আইপিএফটিকে আমরা আসন ছেড়েছিলাম, তারা একটাও জিততে পারেনি। এটা তাদের দুর্ভাগ্য, তাদের ব্যর্থতা। আজকের দিনে আইপিএফটি সংগঠন কেমন আপনারা জানেন, আমাদের বলার দরকার নেই। সেটা আপনার মুখ থেকে শুনবো, যেহেতু টিটিডিসির কথা বললেন এবং সেখানে আমরা দেখেছি যে এখান থেকে তিনি মহারানীপুর তেলিয়ামুড়া যে স্থানটি রয়েছে সেখান থেকে তিপ্রামথা কমল কলই যিনি রয়েছেন তিনি জয়লাভ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেহেতু আইপিএফটির কথা আলাদা করে বলেছেন, বিজেপি এবং আইপিএফটি জোট এখনকার সময়ে দাঁড়িয়ে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমরা দেখছি যে আইপিএফটির বহু বিধায়ক এখন পর্যন্ত তাদের বিধানসভা এলাকা ছেড়ে বা বিধায়ক পদ ছেড়ে তিপ্রামথা দলে যোগদান করছে, তো আইপিএফটি এবং বিজেপি জোট আপনার কাছে এখনো কতটা শক্তিশালী? দেখুন, আইপিএফটি তো তেমন আর নেই। আমরা আমাদের জোট ধর্ম শেষ দিন অবধি পালন করব। যতক্ষণ আইপিএফটি লিখিতভাবে এই জোটকে না ভাঙছে ততদিন অবধি আমরা আইপিএফটি আমরা জোট ধর্ম পালন করবো। এটা সবটাই আমাদের যারা ন্যাশনাল লিডার রয়েছেন, এই জোটও তো আমরা করিনি, আমাদের ন্যাশনাল লিডাররা করেছেন। আমরা কার্যকর্তা, আমরা এক্সিকিউট করি। আমাদের উপর থেকে যে নির্দেশ, আমাদের মহামান্য যারা আমাদের পার্টির কার্যকর্তারা মানে নেতৃত্বরা রয়েছেন, তারা যে নির্দেশ দেন আমরা এটা পালন করার যথাযথভাবে চেষ্টা করি। এখনও অবধি আমাদের কাছে এই খবর নেই যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির জোট ভেঙে যাচ্ছে। যারা রয়েছেন আইপিএফটিতে তারা এখনও আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, উনি দেখা করবেন। তো বিষয়গুলি যতক্ষণ অফিসিয়ালি জোট না ভাঙছে ততক্ষণ আমরা আইপিএফটিকে সঙ্গে নিয়েই চলবো। কিছুক্ষণ আগে আপনি উন্নয়ন বিষয়ে কথা বলছিলেন, এবার যদি আমি আসি যে 5টা এরকম কি ইস্যু আছে যেটার পরিপ্রেক্ষিতে বিরোধীরা আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে? বিরোধীরা দেখুন, কোনো ইস্যু ভিত্তিক তাদের কোনো বক্তব্য থাকবে না, কারণ উন্নয়ন করেছি। সরকার যে চাকরিগুলোতে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে সেখানে তেলিয়ামুড়াতে প্রচুর চাকরি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। তো আর কি, শান্তিতে রয়েছে মানুষ, সেখানে কোনো গণ্ডগোল নেই, কোনো কিছু নেই, লড়াই ঝগড়া নেই। আমরা প্রচুর স্থানীয় নির্বাচন করেছি, এমনকি মার্চেন্টের নির্বাচন পর্যন্ত গেছে যেখানে পার্টির কোনো কর্তৃত্ব ছিল না। আমরা প্রত্যেকটি ক্লাব বলুন, তারা প্রত্যেকেই সুন্দরভাবে কাজ করছে। প্রচুর কালচারাল প্রোগ্রাম হচ্ছে যেখানে কোনো রকম মানে দুর্ঘটনা বা কোনো রকম শান্তি বিনষ্টকারী কোনো ঘটনা ঘটেনি। তো বিরোধীরা সমালোচনা করবে, এটা ইস্যু ভিত্তিক নয়, ইস্যু ছাড়া, যার কোনো মিল নেই। কারণ বিরোধীরা যদি আপনার পজিটিভ মাইন্ডের হতো তাহলে যে কাজগুলি আমরা করেছি সেগুলিকে অস্বীকার করতো না। প্রাক্তন বিধায়িকা হেডলাইন্স ত্রিপুরাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি কি বলেছেন, সব প্যাসিভ হয়েছে। মোটর স্ট্যান্ড, এটা তো আমাদের সময় এই প্ল্যান ছিল। শ্মশান, এটা আমরা সময় এই প্ল্যান আসলো। আরে আমার প্ল্যান তো আছে রাজবাড়িটার মালিকও যদি আমি হইতে পারি, তো প্ল্যান দিয়ে তো নয়। রাজবাড়িটা যেদিন আমার যদি আমি করতে পারি তাহলে সেটা আমার হবে, তাই না? তো প্ল্যান ছিল, ওনাদের পরিকল্পনা ছিল, করতে তো পারেননি। আপনি তো এমন নয় যে আপনি 1 বছরের জন্য ছিলেন, 2 বছরের, 10টি বছরের জন্য ছিলেন। তো 10 বছর তো আপনি কাজ করেছেন, নিজের জন্য অনেক কিছু করেছেন, এগুলো আর খোলাখুলি বললাম না। কিন্তু 10 বছরে তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট কি করেছেন? 3টা জায়গা, 3টা আমি বলেছি, টিআইটি উত্তরণ বিল্ডিং, টিআইটি কলেজ আর কলেজ আর একটা হাসপাতালের বিল্ডিংটা হয়েছে, তাও ইনকমপ্লিট ছিল, আমরা কমপ্লিট করেছি। আর তো কিছু করতে পারিনি। আমি তো 5 বছরের মধ্যে 2 বছর ন্যাশনাল ওয়ার্ল্ড মানে প্যান্ডেমিক ছিল, 2 বছর আমরা কাজ করতে পারিনি। আর এই 2 বছরে হেলথে যে টাকা খরচ গেছে আমাদের সরকার, সেটা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, তারপরেও আমরা যেগুলি করেছি, রাস্তাঘাট তো এখনও আপনাকে বলিনি, ব্রিজগুলি বলিনি, কালভার্টগুলি বলিনি, এগুলো তো কিছুই বলিনি, শুধু বড় বড় কাজগুলি আপনাকে বলেছি। এমন কোনো গ্রাম নেই যেখানে নতুন কানেক্টিভিটি হয়নি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 5টি রাস্তা কাজ হচ্ছে, ব্রিজ হচ্ছে, কাইপেংয়ের ব্রিজ হয়েছে। ম্যাডাম, আমি এখানে আপনাকে একটু আটকাচ্ছি। আপনি বলছিলেন কানেক্টিভিটির কথা, ব্রিজের কথা। কিছুদিন আগে আমরা করকরে এলাকায় দেখলাম একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এই ব্রিজটি নির্মাণের জন্য, তাদের যাতায়াতের সমস্যার দূরীকরণের জন্য। কিন্তু ব্রিজের যেদিন উদ্বোধন হবে ঠিক আগের দিন যে ফলকটি রয়েছে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কল্যাণী রয়ের উন্নয়নমূলক কাজে বাধা, কি বলবেন? ভাঙচুর ছাড়া আর কি করতে পারবে ওরা? ভাঙচুর ছাড়া তো আর কিচ্ছু করতে পারবে না।
তাই করেছে। উন্নয়নটা তো ভাঙতে পারেনি, ব্রিজটা তো ভাঙতে পারেনি। আমার কাজ আমার চলতে থাকবে। এরা এদের মানসিকতার পরিচয় দিয়েছে। স্থানীয় মানুষই তো করেছে, যে স্থানীয় সিপিএম নেতৃত্ব বা কাছাকাছি যারা রয়েছে তারাই তো করেছে। তো যারা নিজের এলাকার ডেভেলপমেন্ট মেনে নিতে পারে না, তারা তো জনগণের শত্রু, তারা ডেভেলপমেন্টের শত্রু, তারা নেগেটিভিটি জানে, তারা পজিটিভ জানে না। তারা আমার কাজ করার উৎসাহ উদ্দীপনা আমাকে বাড়িয়ে দিয়েছে। যত আমাকে আঘাত করবে, আমার কাজ করার শক্তি তত বাড়বে, তত আমি তেলিয়ামুড়ার জন্য কাজ করব। তারা আমাকে আটকে রাখতে পারবে না। আর আমরা কতটা সহনশীল, তেলিয়ামুড়ার কোনো পার্টি অফিসকে আমরা আগুন জ্বালাইনি, কোনো পার্টি অফিসকে ভাঙচুর করিনি। তেলিয়ামুড়া কংগ্রেসের পার্টি অফিস আছে, তেলিয়ামুড়া তৃণমূলের পার্টি অফিস আছে, তেলিয়ামুড়া সিপিএম এর পার্টি অফিস আছে। আমরা কোনো অফিসকে ভাঙচুর করিনি। এটাই আমাদের সবকা সাথ সবকা বিকাশ। আমরা মানুষের বিশ্বাস নিয়ে, কারণ আমরাও একসময় বিরোধী দলে ছিলাম, আমরা অনেক যন্ত্রণা পেয়েছি। আমরা চাইনি তেলিয়ামুড়াতে কোনো বিরোধীরা যন্ত্রণা পাক। আমি চেয়েছি বিরোধী দল থাকবে। গণতন্ত্রের বিরোধী দল যতক্ষণ থাকবে না, গণতন্ত্রের বিরোধী দল যতক্ষণ সক্রিয় থাকবে না, যারা ক্ষমতায় আছে তারা সঠিক কাজ করতে পারবে না। বিরোধীরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিক কোথায় ভুল, সেটা না করে ব্রিজের ফলক ভেঙে দেওয়া কাপুরুষতার লক্ষণ। আর এদের দল এদেরকে এটাই শিখিয়েছে। কমিউনিস্ট পার্টি এটাই শিখিয়েছে, গণহত্যা শিখিয়েছে, নির্বাচনোত্তর সন্ত্রাস শিখিয়েছে, বুটে জালিয়াতি শিখিয়েছে, ফলস রেশন কার্ড শিখিয়েছে, ফলস ভাতা, নেতার বউদের পরিচারিকা ভাতা দিতেও তারা তাদের হাত কাঁপেনি, নিজের স্ত্রীকে পরিচারিকা বানাতেও তারা দ্বিধা করেনি। আর কি বলবো। সুতরাং ব্রিজের ফলক ভেঙে ব্রিজ উদ্বোধন তো আমাকে আটকাতে পারিনি। আর এটা এই সরকারে হয়েছে। ফলক ভেঙে দিলে কি হবে? ফলকের রাজনীতি কল্যাণীরাই করে না, ফলকের রাজনীতি ভাজপা করে না। ভাজপার ডেভেলপমেন্টের কাজ করে, সবকা সাথ সবাইকে সাথে নিয়ে করে। শুধু এই সর্দকরকরি ব্রিজ কেন, রাস্তাটা দেখেছেন? তেলিয়ামুড়ায় আজকে পেপার টাইলস দিয়ে রাস্তা হচ্ছে, আপনি দেখেছেন সেদিনের ভিডিও ফুটেজ। এবং কাইপেং এলাকায় আমি আপনাকে আজকে ক্যামেরার সামনে বলছি, ইন ক্যামেরা আমি বলছি, কাইপেং একটা প্রজাতি অংশের মানুষ, রাংখলপাড়াতে ওই এলাকাটার নাম হলো কেরলিং। এই কেরলিং এলাকায় আমি 2017 সালে প্রথম যাই। আমি শুনেছি এখানকার একটা প্রজাতির মানুষ বাস করে, প্রচুর ফ্যামিলি ছিল, প্রায় 150-র উপর ফ্যামিলি ছিল। কমতে কমতে একজন 60-65 জন ফ্যামিলি এখন হয়েছে, 60-65টা ফ্যামিলি। আমি তাদের সঙ্গে দেখা করেছি। আপনি বিশ্বাস করবেন না, আমার মনে হয়নি আমরা স্বাধীন ত্রিপুরায় কোনো জায়গায় গেছিলাম। এত উঁচু টিলা বেয়ে বেয়ে, সামনে ছড়া, ছড়া বেয়ে, টিলা বেয়ে উপরে উঠে পড়ে গেছি, আবার উঠেছি, উঠে মানুষগুলির সঙ্গে কথা বলেছি। ওরা রাজনৈতিক কোনো নেতৃত্বকে মেনে নিতে পারে না। ওরা আমাকেও প্রথম পাত্তা দেয়নি। আমি ওদের সঙ্গে মিশেছি, সারাদিন থেকেছি, ওদের সাথে কথা বলেছি, ওদের অভাব অভিযোগ জেনেছি। তখনও আমি টিকিট পাইনি, মানে নির্বাচন আসেনি, তখনও তাদেরকে বলেছি যদি নির্বাচন ঘোষণা যখন হবে, যদি ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়ায় যাকে নমিনেশন দেয় তাকে যদি আপনারা জেতান এবং সরকার যদি হয়, এই কাইপিংয়ের ব্রিজ আমি করে দেব। আমি দায়িত্ব নিয়েছি। এবার আমি নমিনেশন পাই আর না পাই, সে কথা তাদেরকে দিয়ে এসেছিলাম। যখন নমিনেশন পাই আবার যাই তাদের সঙ্গে। বিশ্বাস করবেন না, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো তারা বাস করে, যেখানে তেলিয়ামুড়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তাদের উৎপাদিত ফসল বিক্রি করার কোনো ক্ষমতা তাদের নেই। তাদের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, আর যারা পড়াশোনা করে না তারা অশিক্ষিত হয়ে গড়ে রয়েছে। তো আমি নমিনেশন পেয়ে আবার তাদের সঙ্গে দেখা করি, তাদেরকে কথা দিই। তারা তখন আমাকে দেবী দুর্গা তাদের ভাষা দিয়ে বলছিল। তাদের যে দলপতি উনি বলেছেন, আপনাকে কি বলছে ম্যাডাম জানেন? বলছে আপনি দুর্গা। সারাদিন ওদের সঙ্গে থেকেছি, ওদের সঙ্গে থেকে ওই তখন পর খাওয়া, ওদের সঙ্গে খেয়েছি, ওরা যা খায়। ওদেরকে কথা দিয়েছিলাম যে সরকার যদি হয় আর বিধায়ক হিসেবে যদি নির্বাচিত হই, এই ব্রিজ আমি করে দেব। এবং তারা কথা রেখেছেন। তারা আমার জয়ে তাদেরও অংশগ্রহণ ছিল, তারা ভোট দিয়েছেন। জেতার পর আমি প্রথম যে কাজটি করেছি, পিডাব্লিউডি এবং আরডিকে চিঠি লিখেছি যে কাইপেং এলাকার ব্রিজ নিয়ে কোনো রকম ডকুমেন্টেশন আছে কিনা। কারণ ওইখানকার মানুষ আমাকে বলেছিলেন ডিএম এসে গেছিল, এসডিএম এসে গেছিল, বিধায়ক এসেছিল আগের। নির্বাচন আসলে পরে এগুলো যেত ডিএমটিএমকে নিয়ে। তারা একবার পথ অবরোধ করেছিল, এডিসি নির্বাচনে তারা ভোট বয়কট করেছিল, একবার ন্যাশনাল হাইওয়ে তারা ব্লক করেছিল, শুধু দাবি ব্রিজ, কিন্তু বিগত সরকার করেনি। আমি সেই ডকুমেন্টসগুলো কালেকশন করি,
যে কোথাও যদি কিছু থাকে। কিছু পাইনি, একটা প্ল্যান অ্যান্ড এস্টিমেট আমি পেয়েছিলাম, সেটাও বহু পুরনো। সেটা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের আদরণীয় বিপ্লব কুমার দেবজির কাছে যাই। তিনি আমাকে বলেছেন যে আপনি যখন কথা দিয়েছেন আমি দেখছি। সঙ্গে সঙ্গে তিনি চিফ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডিকে ডেকে পাঠান, কথা বলেন চিফ হুইপের সঙ্গে আপনারা ওই এলাকা ভিজিট করবেন এবং চিফ হুইপের কথা রাখতে হবে। তিনি কথা দিয়েছেন। সবচেয়ে বড় কথা দেওয়া নয়, মানুষগুলির কষ্ট দূর করতে হবে। মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে তিনি এই 1 কোটি সামথিং এই টাকা দিয়ে সেখানে আমরা ফুটব্রিজ করেছি এবং আজকে এই জায়গায় মানুষ সেলফি তুলতে যায়, সেলফি পয়েন্ট হয়ে গেছে এবং এত সুন্দর ব্রিজ হয়েছে আজকে আপনি নিজেও চিনবেন না। আজকে সেখানে আমরা জলের ব্যবস্থা পর্যন্ত করেছি। এত টিলা, এত উঁচু জায়গায় আমরা ঘরে ঘরে জল দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি, ঘর দিয়েছি। আমরা সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা আছে সেখানে আমরা নিয়োগ করেছি। আজকে কাইপেং এলাকায় আপনি চিনবেন না, আজকে কাইপেং এলাকার মানুষ তেলিয়ামুড়া আর 5টা সাধারণ মানুষের মতো তারাও আজকে বিচ্ছিন্ন নয়, যোগাযোগ বিচ্ছিন্ন নয়, মানুষকে সাথে নিয়ে তারাও কাজ করছে। তারা ভারতীয় জনতা পার্টির সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা শুধু মুখের কথা বলিনি, 37 লক্ষ মানুষের সরকার। আজকে আমরা কাজ করে প্রমাণ করে দিয়েছি বর্তমান সরকার 37 লক্ষ মানুষের সরকার, আজকের দিনে 40 লক্ষ মানুষের সরকার। এই শাসক দল প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যে কিছুদিন আগে আমরা দেখলাম যে মহিলাদের স্বাবলম্বীর বিষয়টি উঠে আসছে, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের কথা উঠে আসে, সে সঙ্গে উঠে আসে 33% সংরক্ষণের কথা মহিলাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কেন্দ্রে যারা মহিলা ভোটাররা রয়েছে, তাদের একটা বিরাট সংখ্যক মহিলা ভোটাররা রয়েছে, তাদের ভোট কতটা আপনি কালেক্ট করতে পারবেন বা নিজের ঝুলিতে ঢালতে পারবেন মনে হয়? শুধু ভোটার শুধু তেলিয়ামুড়া নয়, সমগ্র রাজ্যে অর্ধেক আকাশটাই মহিলাদের, অর্ধেক ভোটার মহিলারা। এবং এই সরকার গঠনের মহিলারা নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন সামনের সারিতে এসে। আমি দেখেছি আমার কেন্দ্রে আমার যারা মহিলারা আছে, যারা জনসম্পর্ক বেরোবে, 4টা 5টা ভোরবেলা উঠে রান্না করে আমার সঙ্গে পায়ে পায়ে হেঁটে তারা জনসম্পর্ক করেছিলেন। তারা হয়তো ভারতীয় জনতা মহিলা মোর্চার, কিন্তু সাধারণ নাগরিক আজকে যেভাবে আমাদের সঙ্গে এসে যোগদান করছেন, সেলফ হেল্প গ্রুপের সবাই তো জনতা মহিলা মোর্চার নয়, তারা অন্যান্য দলেরও আছে যারা সেলফ হেল্প গ্রুপ বিগত দিনে করে এসছেন, তারাও আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আজকে তাদেরকে আত্মনির্ভর করার জন্য যেভাবে ফান্ডিং, রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে, যেভাবে তাদের উৎপাদিত সামগ্রী আমরা রেশন শপের মাধ্যমে বিভিন্নভাবে বিক্রি করার সুযোগ দিচ্ছি, যেভাবে আজকে সেলফ হেল্প গ্রুপের মহিলারা মিষ্টি তৈরি করছে তেলিয়ামুড়াতে, সেই মিষ্টি আমরা অফিসিয়াল অনুষ্ঠানগুলোতে কিংবা আমাদের পার্টির অনুষ্ঠানগুলোতে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আজকে তাদের উৎপাদিত মিষ্টি বিক্রি করছে, তাদের উৎপাদিত সিঙ্গারা বিক্রি করছে, তাদের উৎপাদিত জিনিসপত্র, তারা যারা মোমবাতি তৈরি করেন, ধূপকাঠি তৈরি করেন, যারা বিভিন্ন জিনিস মোয়া বানান, এগুলি সব আজকে তারা রেশন শপে হোক বিভিন্ন দোকানে তারা আজকে বিক্রি করছেন। এমনকি তারা লোন নিয়ে, এই সেলফ হেল্প গ্রুপের থেকে লোন নিয়ে তারা হাজব্যান্ডের জন্য অটোরিকশা কিনছেন, তারা টমটম কিনছেন। অর্থাৎ একটা মহিলা যখন আত্মনির্ভর হয় তার পুরো পরিবার আত্মনির্ভর হয়। আমি শুধু ভারতীয় জনতা মহিলা মোর্চার কথা বলছি না, তেলিয়ামুড়ার সমস্ত মহিলারা আমাকে তারা বিধায়ক হিসাবে নয়, দিদি হিসাবে ডাকতেই পছন্দ করে, দিদি হিসাবে দেখতে পছন্দ করে। সুতরাং কালকেও একজন মহিলা আমাকে ফোন করছিলেন, আমি দেখলাম কোনোভাবেই তিনি আমার পার্টির সঙ্গে জড়িত নন, বরং বলা যায় আমি নাম বলে ওনাকে আমি এখানে কুণ্ঠিত করব না, তিনি অন্য দলের, তিনি আমাকে বলেছেন দিদি আমি আপনাদের সাথে রয়েছি। সুতরাং আমি বিশ্বাস করি যে আমি যেমন বিধায়ক হিসাবে আমাদের পার্টির ঊর্ধ্বে গিয়ে, মানে পার্টির বাইরে গিয়ে, মানে শুধুমাত্র পার্টির কার্যকর্তাদের জন্য কাজ করব তা নয়, বিধায়ক হিসাবে সর্ব অংশের মানুষের জন্য যখন কাজ করেছি, আমার বিশ্বাস অন্যান্য মতাদর্শের বোনেরাও মায়েরাও আমার পাশে থাকবেন। কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্টার প্রচারক
স্টার ক্যাম্পেইনার মিঠুন চক্রবর্তী আপনাদের এখানে এসেছে এবং তিনি যেতে যেতে একটা কথা বলে গেছেন যে এইবারের বিধানসভা নির্বাচন সন্ত্রাসবিহীন বিধানসভা নির্বাচন হবে, সন্ত্রাস মুক্ত বিধানসভা নির্বাচন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভোট আসছে, একটা ভয়ভীতি মানুষের মধ্যে কাজ করে, বিরোধীরাও কিছু না কিছু ক্ষেত্রে এই সন্ত্রাস একটা বিষয় মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। তো ভোটারদের জন্য আপনার সে বিষয়ে কি বলার থাকবে বা বার্তা কি থাকবে? প্রথমেই বলি, এই 2-4 দিনের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে, যেমন বাধারঘাটে যে বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা আমাদের কার্যকর্তার বাড়ি, তাই না? বনমালীপুর এসসি মোর্চার সুমন দাস মারাত্মকভাবে জখম হয়েছে, সে কার? ভারতীয় জনতা পার্টির ছেলে, ঠিক না? এসসি মোর্চা, সে আক্রান্ত হয়েছে। তাহলে এর থেকে কি বোঝা যায়? আক্রান্ত আমাদের দলের কর্মীরা। কারা আক্রমণ করছে? বিরোধীরা আক্রমণ করছে। তবে এটাও আমি বলি যে নির্বাচন কমিশন শুধু মাননীয় মিঠুন চক্রবর্তী নন, নির্বাচন কমিশন যে বার্তা দিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং এই গণতন্ত্রের উৎসবে সবাইকে সামিল হওয়ার আহ্বান করেছেন এবং তিনি বলেছেন সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে। আমার নির্বাচন কমিশনের উপর আমার আস্থা রয়েছে, সংবিধানের উপর আস্থা রয়েছে, গণতন্ত্রের উপর আস্থা রয়েছে। তাই আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়া সহ সমস্ত ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এগিয়ে আসুন, গণতন্ত্রের এই মহান উৎসবে আপনারা সামিল হন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সবাইকে আহ্বান করেছেন যে কোনোভাবেই সন্ত্রাসকে তিনি বরদাস্ত করবেন না, সন্ত্রাসকে তিনি কঠোর হস্তে দমন করবেন। তিনি চান না ত্রিপুরাতে আর কারোর বাড়ি পুরুক, সেটা পোস্ট ইলেকশন হোক কি প্রি ইলেকশন হোক, এবং নির্বাচন কমিশনও কঠোর বার্তা দিয়েছেন। তাই আপনাদেরকে বলি, 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের এবং সমস্ত ত্রিপুরা রাজ্যের সমগ্র ভোটারদের আমি আহ্বান করছি, গণতন্ত্রের এই মহান উৎসবে সামিল হন, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আপনি ভারতবর্ষের এই প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক, আপনি গণতন্ত্রকে সম্মান করুন, সুষ্ঠু সরকার আপনারা গঠন করবেন। ধন্যবাদ সবাইকে। সেই সঙ্গে ধন্যবাদ আপনাকেও এই বিষয়গুলো তুলে ধরার জন্য। সত্যকে সত্য এবং বাস্তবকে সামনে রেখে জনতাদের প্রশ্ন এবার আমাদের মুখে। রাজ্য রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা আপনাদের প্রশ্ন সামনে রেখে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিলাম এবং আজকের এই গোটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে মূল অতিথি যাকে বলবো, তিনি ছিলেন বিধানসভার মুখ্য সচেতক এবং তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। এবং ওনার কাছ থেকেই বা ওনার মুখেই শুনলাম উনি কতটা উন্নয়ন দিতে পারলেন বা মানুষের কাছে তিনি কতটা পৌঁছাতে পারলেন। এবার মূল বিষয় যেটা হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে গণদেবতারা আপনারা এবং আপনারাই সে ভোট দেবেন 16 তারিখ এবং তার পরিপ্রেক্ষিতেই 2রা মার্চ ফলাফলে নির্ধারিত হবে কে বসছে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের বা বিধানসভার মসনদে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই সঙ্গে কুরুক্ষেত্রের পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।